ড্রাইভ টাইম আড্ডার একটি ফ্রেশ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের এই এপিসোডে আমাদের গেস্ট একজন আরজে, একজন রেডিও জকি। তো আজকের আমাদের এই আরজে গেস্ট কে আর কি হতে চলেছে আমাদের আজকের এপিসোডে, তো চলুন একটু পরে আমরা সেই আমাদের গেস্টকে পিক করার পর আজকের আমাদের ড্রাইভ টাইম আড্ডার আড্ডা শুরু করব। তো ভাই বলেছিল আজকে যে যারা সাথে আড্ডা মারবো, তো সেই আরজে এসে গেছে, আরজে জো। তো বাকিটা তুমি একটু তোমার ইন্ট্রোটা দিয়ে দাও। এই রে, আমার ইন্ট্রোডাকশন এইটুকুই বলার যে হাই এভরিওয়ান, নমস্কার, আমি আরজে জো। যেহেতু আরজে বোঝাই যায় পেশায় রেডিও জকি, এবং পাশাপাশি একটু আধটু গল্প শোনাই সোশ্যাল মিডিয়াতে, এবং ঘুরে বেড়াতে পছন্দ করি। এই আর কি, এর থেকে বেশি আর কি বলবো। আজকে আমি ভাবছি আমার মানে ও রোজ সবার ইন্টারভিউ নেয় যায় না, আমি আজকে ও ইন্টারভিউ নিতে এসেছি। মানে সকাল থেকে যখন ভাবছিলাম না মানে এই জিনিসটা করবো আমি, তাই আমি হাজারবার ভাবছিলাম। মানে একটু পার্সোনালি ওরা আমার সাথে প্রায় লাস্ট 2 ইয়ার্স ধরে খুব জানাশোনা, একদম একসাথে কাজ করলে একসাথে কাজ করলে হয়। বাট সেটাই আজকে ওর ইন্টারভিউ নেওয়ার সময় কি বলবো কি পুরো কনফিউজ, একটু সামনে নিয়ে বুঝেছে তো। হ্যাঁ, একদম। না, আমরা যেহেতু মানে এই যে পুরো ব্যাপারটা, নামটাই তো ড্রাইভ টাইম আড্ডা। আমরা ঘুরতে বেরিয়েছি, এবার ঘুরতে বেরোলে যা হয় প্লাস আড্ডা, বড্ড ক্যান্ডিড কথাবার্তা হবে, কোনো চাপ নেই, নিজের মতো আড্ডা দেবো, ঘুরে বেড়াচ্ছে, বাস এই আর কি। আচ্ছা, তো বলো আগরতলা কিরকম লাগছে? ও আগরতলা, আমার এর পেছনে লম্বা গল্প আছে, আমি একটু লম্বা করতে পারি? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো যখন মানে আমার জার্নি তো শুরু হয় কলকাতা থেকে। এবার যখন আমি প্রথম জানতে পারি যে আমায় এখানে আসতে হবে, যখন আমার ইন্টারভিউ হচ্ছিল বেসিক্যালি 2019, এবার সেই সময় আমায় যখন জানানো হয়, আমি তখন কলকাতায় অফিসে, আমায় জানানো হয় যে এরকম নর্থের জন্য ইন্টারভিউ আছে। আমি জানতে পারি নর্থের জন্য কলকাতায় বসে, ওয়েস্ট বেঙ্গলে বসে, নর্থ বেঙ্গল। সো আই ওয়াজ ভেরি হ্যাপি। ঠিক আছে, কোনো চাপ নেই, বাড়ির কাছে, আর ঠিক আছে, ছুটি নিয়ে মানে শনি রবি ছুটি থাকবে, বাড়ি যাবো, আবার সোমবার দিন ফিরবো। সো ঠিক আছে। এবার যখন ইন্টারভিউ হচ্ছে তখন আমায় বলা হয় যে তুমি খাস বাংলা বোঝো। আমি জিজ্ঞেস করি, ওয়েট, খাস বাংলা? তখন বলছে হ্যাঁ, নর্থ ইস্ট স্টেশন হচ্ছে আগরতলায়। এটা শুনে আমার এক্সাইটমেন্ট লেভেল আরো বেড়ে যায়, কারণ প্রথমত অন্য একটা দুনিয়া দেখার সুযোগ হবে। নর্থ ইস্টে আসার সুযোগ সচরাচর হয় না, এবং সেই করতে গিয়ে সবকিছু হলো, এবং তারপরে আমি চলে এলাম এখানে 2019-এর দশমীর দিন। প্রবলেম আমি এখানে এলাম দশমীর দিনই এলাম। ভালো একটা দিন, খুব সুন্দর দিন। এবার সেই দিন এসে ব্যাস অলমোস্ট 5 বছর হতে চললো। সুন্দর একটা জায়গা, আমার আগরতলা খুব পছন্দ, এবং আমার বরাবরই একটু শান্ত জায়গা ভাল লাগে। এবং এত বছর ধরে কাজ করছি, শুধু তো কাজ নয়, তোমরা রয়েছে, বন্ধু বান্ধব, সব ফ্যামিলি হয়ে গেছে এখানে। একটা কথা বলে রাখি, ও কিন্তু আগরতলা জামাই বলছে। হ্যাঁ, আমি এখন মানে এটাই বলছিলাম যে বন্ধু বান্ধব, ফ্যামিলি, বিয়ে হয়ে গেছে এখানে আমার। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর জীবন কাটছে আমার আগরতলায়। আমি আগরতলা ছাড়তে চাই না, ত্রিপুরা ছাড়তে চাই না। খুব আমি শান্তিতে আছি। মানে ডেফিনেটলি আমার বাড়ি যেহেতু অত দূরে, আমি বাড়ি তো মিস করি, কিন্তু যেহেতু এখানেও এসে একদম বাড়ির মতো ট্রিটমেন্ট পাই আমি, মানে বলা যেতেই পারে যে ত্রিপুরা, আগরতলা আমার সেকেন্ড হোম। সো আই ফিল হোম আর কি। আচ্ছা, বলছিলাম যে আচ্ছা তোমার বাড়িটা কোথায় একটু বলে দাও, কারণ ব্যাপারটা তো কোশ্চেনটা আমি সেখান থেকেই করবো। বাড়ি মানে আসল বাড়ি তোমার একদম বনেবটা যেখানে। আচ্ছা, আমার আসল বাড়ি হচ্ছে মালদাতে, ওয়েস্ট বেঙ্গল, মালদা, ফেমাস ফর ম্যাঙ্গোজ। মালদাও মোটামুটি আমি যতটা আমি যাইনি কখনো, মানে আগরতলার মতো টাইপ সিটি বা হ্যাঁ এরকম। একটা জিনিস পার্থক্য যেখানে, সেটা হচ্ছে যে ত্রিপুরাতে জনসংখ্যাটা কম। টোটাল ত্রিপুরার যত জনসংখ্যা ওই মোটামুটি 37 লাখ এরকম কাছাকাছি হবে। মালদা জেলার জনসংখ্যা ওই কাছাকাছি 32-33 লাখ, মানে এতটা ভিড় আর কি। বাকি শহরটা অলমোস্ট একই, জাস্ট ওই গ্যাঞ্জামটা একটু ওখানে বেশি, এখানে কম। তো এই রেডিও জকি হওয়ার ব্যাপারটা, এটা মানে শুরু থেকে বা না কোনো কোইন্সিডেন্স না, হয় না এই লাইন নিয়েছিলাম না, বা তুমি শুরু থেকেই চাইতে যে আমি একটা রেডিও জকি হব, এরকম কিছু ব্যাপার কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই। আমার ইচ্ছে ছিল যে আমি আমি পাতুলে বসি। হ্যাঁ কমফোর্টেবল আমার জমে না। তো আমার জীবনের প্রথম ইচ্ছে ছিল যে আমি রেডিও জকি হতে চাই। আচ্ছা, এবার সেই সময় না এই টার্মটা আমি জানতাম না যে এটাকে রেডিও জকি বা রেডিও প্রেজেন্টার বা মিউজিক জকি কিছু একটা বলে, আমি জানতাম না এটা। আমার গল্পটা এরকম যে বাড়িতে একটা ছোট্ট রেডিও ছিল। এবার রোজ সন্ধেবেলা বাবা ফিরতেন বাড়ি অফিস থেকে, ফিরে
যা হয় বাড়িতে টিভি না থাকলে তো সেই সময় তো একটাই মিডিয়াম না, রেডিও। এবার সেই সময় বাবা রেডিও শুনতেন, এবার আমার খুব ব্যাপারটা ভাল লাগতো। খবরে কি বলা হচ্ছে আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্ট এই যে যারা কথা বলছেন, প্রথমত দে হ্যাভ মানে কি বল লাভলি ভয়েস, আর তারপরে হচ্ছে এত সুন্দর কথা, ফাম্বল নেই কথার মাঝখানে। তো আমি খুব ব্যাপারটা আমায় খুব মানে ইয়ে করতো যে আরে দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং। তা আমি বাবাকে সেই ছোটবেলাতেই, হয় না খেলার ছলে তো আমরা কত কিছু বলি বাবা মাকে যে এটা করতে চাই ওটা করতে চাই, তো আমিও বলে ফেলি যে আমি একদিন এইরকম কথা বলবো। বাবাও খেলার চলে হয়তো বলে যে এর জন্য অনেক বেশি করে পড়াশোনা করতে হবে, যা হয় হ্যাঁ পড়বো, এই করবো এই করবো। তাই ছোটবেলার স্বপ্ন ছোটবেলাতেই থেকে যায়, মাথার মধ্যে ডেফিনেটলি ছিল। তারপর যা হয় বড় হই, পড়াশোনা চলছে। এবার ধীরে ধীরে বন্ধুদের স্বপ্নের মতো আমার স্বপ্ন বদলাতে থাকে, যে বন্ধু যদি পাইলট আমিও পাইলট, বন্ধু যদি ডাক্তার আমিও ডাক্তার। আচ্ছা আমি মাঝখানে একটা কথা বলছি, ওই টাইমে আমাদের মধ্যে একটা মানে বিশেষ করে আমাদের যে ফিমেল ফ্রেন্ডস গুলো ছিল ওদের মধ্যে ছিল, ওই টাইমে আমাদের সময় বলছি ম্যাক্সিমাম কি বলতো, মেয়েদেরকে জিজ্ঞেস করতে কি হবে এয়ার হোস্টেস। আমাদের সময় একটা বিশাল ট্রেন ছিল, কিন্তু কাউকে কি জিনিস এটা কি ছিল তোমাদের এখানে? আমাদের ওখানে ছিল, তবে আমি বয়েজ স্কুলে পড়েছিলাম সেই মুহূর্তে, তো জানাটা আমার জন্য একটু চাপের ছিল। নর্মালি আমাদের বন্ধুদের মধ্যে যেটা বেশি ছিল সেটা হচ্ছে কয়েকজন বলতো, আমার যতদূর মনে পড়ে কয়েকজন বলতো প্রফেসর, আর বেশিরভাগ ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার, আর দু একজন পাইলট। এই মানে ছোটবেলা ক্লাস 6-7 মানে আগরতলা বলছি না, আমাদের ইন্ডিয়ার জেনারেশনে যদি 90% ওই 5 টাইপ ওই ডাক্তার বা ইঞ্জিনিয়ার, সব জায়গায় ওই একই দুটোই প্রফেশন। হ্যাঁ ওই ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার, তো যা হয় এরমই চলছিল আমার। তো তারপরে আমি গ্র্যাজুয়েশন না, তারপরে যখন আমি এইচএস দিলাম, তারপরে যা হোক পড়াশোনা চলছিল ঠিকঠাক, ভেতরে ভেতরে ছিল আমার মধ্যে যে এরকম কিছু একটা করতে চাই। বাট প্রাইভেট রেডিও স্টেশন মানে এখন যেমন আর যেদেরকে দেখা যায়, এবার আমার বাড়ি যেখানে সেখানে অন্য কোনো রেডিও স্টেশন শোনা যায় না, আকাশবাণী সেই মুহূর্তে শুধু শোনা যেত। এবার সরকারি যেহেতু, কমার্শিয়াল না সেরকম কিছু শোনা যেত না। তো যাই হোক সোশ্যাল মিডিয়া থ্রুতে আমি এবার বিভিন্ন আরজেদের চিনতে শুরু করলাম। হাতে ওই ক্লাস 9-10 ফোন আসে, ফেসবুকটা এসছে, এবার সেই সময় সবাইকে মোটামুটি দেখছি, ভাল লাগছে, তো এইসব চলছিল। তো চলতে চলতে ধীরে ধীরে আমার মনে হলো যে বাহ আরেকবার ট্রাই করা যেতে পারে। এবার ট্রাই তো ওরমভাবে হয় না, পড়াশোনাও আছে, চাপ আছে, এবার সায়েন্স নিয়ে পড়ছি, বাড়িতে আরও বেশি চাপ আছে, পড়াশোনা চলছে, সব চলছে। তারপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, ফিজিক্স কমপ্লিট হলো, হওয়ার পরে এবার আমার এক ছোট ভাই আছে, আমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো বাবা বললো যে এবার দেখ আমি চাই যে তুই এবার চাকরি বাকরি কর, আমার আর 2-2.5 বছর মতো চাকরি আছে, সো তুই যদি চাকরিটা পেয়ে যাস তাহলে আমার একটু চাপটা কমে যায়, যা হয় নর্মাল বাড়িতে। তো আমি বললাম ঠিক আছে। এবার সেই সময় আমি বাবাকে বলি যে আচ্ছা আমার এইরকম একটা ইচ্ছা, ততদিনে ইচ্ছেটা ডেফিনেটলি আরো বাড়ছে সোশ্যাল মিডিয়ার জন্য। তো তখন আমি বাবাকে বললাম যে আচ্ছা আমি একবার চেষ্টা করে দেখতে চাই, আমার মনে হয় আই ক্যান ডু ইট, আমি একবার চেষ্টা করে দেখি, যদি হয় হলো, যদি না হয় অ্যাটলিস্ট এই আফসোসটা থাকবে না যে আমি চেষ্টা করি। আজ থেকে 50 বছর পরে গিয়ে মনে হবে না যদি চেষ্টা করতাম হয়তো হয়ে যেত। তো বাড়িতে ডেফিনেটলি বাড়িতে বোঝানোটা একটু কঠিন, কারণ ডেফিনেটলি একদম মেইন স্ট্রিম তো একটা ক্যারিয়ার নয় না, তো বাড়িতে বোঝানো একটু কঠিন ছিল। তো যাই হোক কোনো রকমে বোঝালাম, বুঝিয়ে তারপরে আমি এরকম কলকাতা শিফট করি। এবার সেখানে গিয়ে তারপর একটা অন্য জার্নি শুরু হয়, লম্বা জার্নি, কারণ আমি কলকাতায় কিছু চিনি না, মানে কলকাতায় চিনি না ইন দ্যাট সেন্স রেডিও ইন্ডাস্ট্রির আমি কিছু চিনি না, কোথায় কি অফিস, কোথায় কি হয়। তো এইসব ভাবতে ভাবতে খুঁজতে খুঁজতে নিজের সাথে যে প্র্যাকটিসটা সেসব চলতে থাকে, এবং ফাইনালি ডেটটা মনে আছে, খুব ইম্পর্টেন্ট একটা দিন, 2019-এর 13ই ফেব্রুয়ারি, সেদিন হচ্ছে ওয়ার্ল্ড রেডিও ডে। সেই দিনে আমি রেডিও জয়েন করি, সেদিন আরজে জোয়ের জন্ম হয়। দিনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দিনটাও তুমি যদি তোমার প্রফেশন থেকে ধরো তাহলে দিনটাও খুব ইম্পর্টেন্ট, খুব স্পেশাল একটা দিন, কারণ আমি ভাবিনি যে সেই দিনই আমার জয়েনিং হবে, সেটা নিজে থেকেই ডেট আমার কাছে আসে যে তোমার জয়েনিং এই দিনে। তার আগে আমার প্রায় 11-12খানা রাউন্ড ইন্টারভিউ হয়। তো এই সব কিছু হওয়ার পরে মানে ডেফিনেটলি মানে আমি তো এটুকু মানি যে শুধু তো হার্ডওয়ার্ক সেটা নয়, ভাগ্য বলে একটা ব্যাপার থাকে। তো আমার সবকিছু মিলিয়ে মিশিয়ে ওই দিনেই একদম হয়। সো আমার জন্য দিনটা খুব স্পেশাল আর কি। আচ্ছা একটা কথা বলবো, তোমরা যখন আরজেরা বা যারা ভোকালিস্ট বা ভয়েস আর্টিস্ট বলি আমরা, তোমরা যখন কথা বলো, কথার একটা মাধুর্য থাকে বা একটা ক্লিয়ারিটি থাকে। আমাদের যারা নর্মাল আমরা বলছি, তো আমাদের ওই ক্লিয়ারিটিটা বা কোথাও একটা ওয়ার্ডের মধ্যে একটু জোর করতে হবে, কোথাও হালকা করে ছেড়ে দিতে হবে, এই ব্যাপারগুলো কি তোমরা কোথাও শিখেছো বা তুমি কথা বলছি না নিজে থেকে এসছে
আমার মনে হয় কি মানে দুটো অ্যান্সার হতে পারে এটা। এক হচ্ছে আমি যদি এখনকার কথা বলি, আমি তো ডেইলি, যেহেতু কথা বলাটাই আমার কাজ, আমি ডেইলি কথা বলছি, তো ডেইলি যে কোনো জিনিস প্র্যাকটিস করলে সেটা দিন দিন ভালো হতে থাকে, রাইট? এবার তুমি যদি ভালো ক্রিকেট খেলো, 5 বছর ধরে প্র্যাকটিস করছো, তোমার কভার ড্রাইভ ভালো হয়ে যাবে, রাইট? ঠিক একই রকম ভাবে। আর এছাড়া আমার মনে হয় এটা কোথাও না কোথাও থাকে যে ইনবর্ন তো একটা ট্যালেন্ট থাকে, রাইট? কেউ ভালো লিখতে পারে, কেউ ভালো ছবি আঁকতে পারে। আমি যদি ছবি আঁকার কথা বলি, আমার ভাই বাড়িতে যা হয়, বাড়ির বড় ছেলেরা হচ্ছে এক্সপেরিমেন্ট, ছেলে বা মেয়েরা এক্সপেরিমেন্ট করার হচ্ছে জিনিস, তাদের দিয়ে সব করাবো, নাচ গান এই সব করিয়ে দেবো, ঠিক আছে? ছোটরা চেরু আদরের, তো আমাকে দিয়ে সব করানো হয়েছে, গান, ছবি আঁকা, সব। এবার আমি যখন ছবিটা আঁকতাম, আমি কেন বলছি কথাটা, আমি যখন ছবি আঁকতাম ঠিকঠাক আঁকতাম, এমন না যে খুব একটা খারাপ আঁকতাম, তো বাবা বলতো যে, ভাইকে বলতো, দেখ দাদা ছবি আঁকছে, তুইও শেখ, কি করছিস বাড়িতে বসে, না কিছুই করিস, কোনো কিছু করিস না। এবার ভাই খুব একটা ইন্টারেস্ট ওর ছিল না প্রথম দিকে, তো একটা সময় আমি যেমনটা বললাম যে পড়াশোনার জন্য সব ছাড়তে হয়, এবার সেই সময় ধীরে ধীরে ভাইয়ের কিন্তু ইন্টারেস্ট জন্মায়। আমার ভাই এখন জাস্ট কয়েক মাস হলো মাস্টার্স কমপ্লিট করেছে ফাইন্যান্সে। আচ্ছা, ও কিন্তু কোনো ইন্টারেস্ট প্রথমে দেখায়নি, তো এটাই মানে কারো হয়তো ট্যালেন্টটা থেকে যায় ভেতরে, এবার সেটা কোনো একদিন বেরিয়ে আসে, এটা একটা রয়েছে। আর আরেকটা হয় প্র্যাকটিস করে করে। তো আমার মনে হয় কথা বলাটা, যদি কথা বলা, যেহেতু কথা বলা নিয়ে কথা বলছি, কথা বলা আমার কেন সবারই উচিত পরিষ্কার করে কথা বলা, এটা। আর যেহেতু আমি ওই ডেইলি একটু কথা বলছি, প্র্যাকটিস হচ্ছে, তো সেই জন্য হয়তো আর একটু বেশি একটা আইডিয়া তো হয়ে গেছে না যে কোথায় একটু পজ নেওয়া উচিত, কোথায়। এমন নয় যে আমি ফাম্বল করি না, কথা বলতে গিয়ে মাঝখানে হোঁচট খাই, মাঝে মাঝে কথা জড়িয়ে যায়, মাঝে মাঝে ভুল উচ্চারণ করে ফেলি, তো এই ছোটখাটো জিনিসপত্র থাকে, কিন্তু তারপরেও এই প্র্যাকটিসের জন্য প্রবলি এই জিনিসটা খানিকটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, মাঝখানে যদি একটা কোশ্চেন করি, কারোর যদি আরজে বা ছোটবেলা থেকে হওয়ার ইচ্ছা থাকে, ও যদি স্পেশাল ট্রিটমেন্ট নিজের জন্য নিতে চায়, ধরো নিজে থেকে, তাহলে ওকে কি করা উচিত? যেরকম তোমাদের মতো পরিষ্কার ভয়েস দিয়ে বা এরকম ভাবে কোথাও পজ করতে হবে, কোথাও স্টার্ট করতে হবে, এগুলো শেখার জন্য মানে নিজে থেকে কিছু করার কি আছে? হ্যাঁ, আছে তো, আছে অনেক রকম। স্পিচ ট্রেনিং তো অনেক রকম হয়। আমি নিজে যেটা করতাম সেটা প্রথম দিকে আমি যেহেতু সব থেকে বেশি করতাম, সেটা হচ্ছে আমি যখন কিছু পড়তাম আমি খুব জোরে জোরে পড়তাম। আচ্ছা, যে কোনো জিনিস, হ্যাঁ, রিডিং, এই জিনিসটা আমি অনেকের থেকেই শুনেছি। এটা খুব হেল্প করে। কিভাবে হেল্প করে? আমি যখন মনে মনে পড়ি, আমার মনে হয় আমি প্রত্যেকটা জিনিস, ইংরেজি হোক, বাংলা হোক, হিন্দি হোক, যাই হোক, যে কোনো স্প্যানিশ হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ আমি যদি মনে মনে পড়ি, আমার মনে হয় যে আমি খুব ভালো পড়ছি। যখন আমি উচ্চারণ করে পড়ি জোরে জোরে নিজেকে শোনানোর জন্য, তখন ব্যাপারটা ক্লিয়ার হয় যে আমি কতটা ভালো পড়ছি। এটা খুব বেশি হেল্প করে। এছাড়া তো আরো বিভিন্ন রকম, মানে এটা একটা ওয়ান অফ দ্য নিজে থেকে করা যায়, যে যাই আমরা পড়ছি বা যাই করছি এগুলো উচ্চারণ করে বড় বড় করে পড়তে হবে। আমার মনে হয় যে কোনো ফিল্ডে তুমি যে প্রফেশনই থাকো না কেন, যদি মানুষ ভালো করে কথা বলতে পারে, অ্যাটলিস্ট কথার কথা বলছি, সামনের মানুষটা আমাকে কিছু একটা বোঝাতে চাইছে, হ্যাঁ, আমি তোমাকে কিছু একটা বোঝাতে চাইছি, আমি যদি ভালো করে না বোঝাতে পারি, তাহলে আমি হয়তো খুব ইম্পর্টেন্ট কিছু বোঝাতে চাইছি, কিন্তু যদি ভালো করে না বোঝাতে পারি, ভালো করে কথাটা না বলতে পারি, সামনের মানুষটা বুঝতে পারবে না, হয়তো ধৈর্য হারিয়ে ফেলবে, যে আরে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, রাইট? আমি আজকে ধরো বিজনেস মিটিং এ গেছি, আমি কিছু একটা পিচ করছি, হাই স্যার, হোয়াটস আপ, এরকম ধরে কথা হয় না, বাট স্টিল, যে কিছু একটা খুব ইম্পর্টেন্ট পিচ করছি, আমার এই মুহূর্তে দরকার ওই ক্লায়েন্টকে, ঠিক আছে, প্রজেক্টটা দরকার, কিন্তু আমি বোঝাতেই পারলাম না ঠিক করে। ডেফিনেটলি আমার প্রেজেন্টেশন এন্ড অল থাকবেই, বাট আমায় তো কথাও বলতে হবে। তো এই কথাটা হয়তো 5 মিনিটই কথা বলবো বা 2 মিনিট কথা বলবো, বাট ওই যেটুকু কথা বলবো সেটা যদি ভালো করে বলতে না পারি, হয়তো সামনের মানুষটা ইন্টারেস্টেড হবেন না। তো ওই জন্য সবার জন্য কথা বলাটা আমার মনে হয় খুব ভালো করে কথা বলাটা ইম্পর্টেন্ট। বলছি না যে আরজেদের মতো কথা বলতে হবে, এটাও একটা ব্যাপার আছে, হ্যাঁ, আরজেদের মতো কথা বলে, এটা কিন্তু একটা মানে অনেকেই, আমি বলছি না যে এটা হয় না, এটা বলাটা উচিত না, স্টিল বলছি, অনেক আরজেরা রয়েছেন যারা একটু করে কথা বলেন, মানে রিয়েল লাইফে একরকম, আর রেডিওর পেছনে, মানে মাইকের ঠিক পেছনে অন্যরকম। আচ্ছা, ভয়েসটা একটু আলাদা, একটু না, ভয়েস তো একটু মডিউলেশন তো থাকেই, সেটা তো অন্য ব্যাপার, মুডের সাথে চেঞ্জ হয় সেটা। এই এখন যেমন একটা আড্ডায় হচ্ছে না, এটা আমি এখন একটু লেড ব্যাক, আরাম করে
আড্ডা দিচ্ছি, ঠিক আছে, এখন যদি আমার কিছু সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলতে গলার ওপর নিচে হবে সেটা কথা বলছি না, বাট একটা টোন থাকে আচ্ছা, এক একজনের। একটু মাঝখানে হ্যাঁ, তোমাকে please, please. একটু যদি তুমি একটা বাইট, মানে তুমি নর্মাল আড্ডা দিচ্ছ, আমি এইভাবেই কথা বলি, মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি রেডিওতেও এইভাবেই কথা বলি। প্রথম আমি করতাম, মানে সবাই, আমি মনে করি যে আমরা যারা আরজে হয়েছি আমরা সবাই কাউকে না কাউকে শুনেছি বা প্রথম তাদের মতো কথা বলার চেষ্টা করতাম, রাইট? কিন্তু আমায় একবার আমার এক সিনিয়র বলেছিলেন যে রেডিওতে মানে প্রথম দিকে হয় না যে হাই কেসা চল রা হ্যায়, এইভাবে কথা বলা উচিত নয়, এটাই বোঝাতে চাইছি। আর যে হওয়ার সব থেকে প্লাস মানে হওয়া উচিত এটাই যে তুমি নিজে যেমন রিয়েল লাইফে ঠিক সেভাবেই রেডিওতে লোকজনকে শোনাও, এটাই হওয়া উচিত। এতে যেটা হয়, আজকে ধরো রেডিওতে আমি একটু অন্যরকম সাউন্ড করছি, হ্যাঁ, রাস্তায় বেরিয়েছি, কারোর সাথে আমার আলাপ হয়েছে যে আমায় ধরো ডেইলি শুনছে, সে হঠাৎ করে বলবে, কারণ আমি ফ্যামিলির সাথে ধরো আছি, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, একটা অন্যরকম এক্সাম্পল, আমি ধরো রেডিওতে অন্যভাবে কথা বলছি, মানে যেটা মনে করি আমরা আর যারা কথা বলে অনেকেই বলে, বলছি না সেটা, তো এবার সেইভাবে যদি আমি তো ডেফিনেটলি বাড়িতে সেভাবে বলি না, মা জল দাও, এভাবে তো বলি না কথা, আমি নর্মাল কথা বলি। এই যে আমি এখন যেভাবে কথা বলছি আমি রেডিওতে এভাবেই কথা বলি। আমাকে এই জিনিসটা শেখানো হয়েছিল, আমার বলা হয়েছিল যে কখনো ফেক করবি না, যেভাবে তুই কথা বলিস সেভাবেই কথা বলবি। আমি সেই চেষ্টাই করি। সো এটাই মানে এইটা একটা মানে ভুল ধারণা যে আর যারা গলা চেঞ্জ করে, অনেকেই করেন বাট সেটা উচিত নয়, আমি তাদেরকে বলতে হবে প্লিজ ডোন্ট। আচ্ছা, মাঝখানে একটা কোশ্চেন করছি। প্লিজ। দেখো, আমরা যে আলাদা ডিফারেন্ট প্রফেশনে আছি, ঠিক আছে, আর কোনোদিন আমার মুড অফ, ধরো ফ্যামিলির কারণে, হয়তো কোনো একটা বন্ধু বান্ধবদের কারণে বা কিছু একটা, ঠিক আছে, আমরা ধরো ওই দিন ছুটি নিয়ে নিলাম বা ওই দিন আমার কাজে মন নেই, ঠিক আছে, কম কথা বলে কাজের মধ্যে এই গেল। বাট তোমাদের ব্যাপারটা হচ্ছে তোমার ইন্টারেক্ট করতে হয়, কথা বলতে হয়। ধরো আজকে সাপোজ ধরলাম তোমার কোনো একটা বন্ধুর কিছু একটা হয়েছে বা সামকো তোমার মুড অফ, বাট তোমার ওইটাকে আড়াল করে নিজেকে হ্যাপি দেখিয়ে কথা, ওই জিনিসটা কি করে তোমরা ম্যানেজ করো? এইটা একটা চ্যালেঞ্জ, এটা প্রথম দিকে সমস্যা হতো, টু বি ভেরি অনেস্ট, কারণ আমরা তো সবাই তো একই না। আজকে আমার জ্বর হয়েছে, বাড়িতে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে কারোর সাথে, বা যেমনটা বললি বন্ধুর কিছু একটা হয়েছে, সেই রকম একটা সিচুয়েশনে আমি মন খারাপ বা ওই রকম একটা সিচুয়েশনে আমি অফিসে এসেছি, অফিসে বসে মুড অফ করে আমি আমার অন্য কাজগুলো করছি। বাট এটা এখন সুইচ অন সুইচ অফের মতো হয়ে গেছে যে আমি যেই মাইকটা অন হচ্ছে আমায় ওই ক্যারেক্টারটার মধ্যে ঢুকতে হয়। আমি হয়তো 2 মিনিট কথা বলছি বা 3 মিনিট কথা বলছি, 3 মিনিটের জন্য আমায় ভুলে যেতে হয় যে আমার জীবনে কোনো স্ট্রেস আছে, আমার জ্বর হয়েছে, আমার বাড়িতে কেউ অসুস্থ, এগুলো ভুলে যেতে হয়, এটা ভুলে করতে হয়। এটা এখন ওইটা মানে ওইটা তো বিশাল একটা জিনিস না, কারণ তোমার ইমোশন জড়িত, অনেক জড়িত বলছি। হয়তেই পারে অনেক সময় আমরা আমাদের কাজ করতে কোনো না কোনো, সব দিন তো আমাদের সমান যায় না। এবার ধরো আমার কোনো দিন এটা বাজে গেছে, তো আমার ইচ্ছা করছে না কারোর সাথে, আমি চুপচাপ নিজের কাজগুলো করে যাচ্ছি, আমার কারোর সাথে ইন্টারেক্ট করতে হচ্ছে। আর তোমাদের ব্যাপার কোনো বিশাল চ্যালেঞ্জিং, তোমার সেই একটা হাসি মুখ নিয়ে সেই একটা কথা বলতেই হবে। এরকম কোনো ঘটনা মনে পড়ে যে প্রচন্ড মুড অফ ছিল, হেনা ছিল, কাজ করতে ইচ্ছা হচ্ছিল না, বাট তোমাকে শো করতেই হতো? এটা বেশিরভাগ সময়ই হয়, মানে এটা স্পেশালি এমন কিছু মনে পড়ে না, কারণ এটা ডেইলি কম বেশি হয়, হতেই পারে। কথার কথা বলছি, আমরা দুজন এক অফিসে কাজ, রাইট? ধরো অফিসে ঢুকেছি, তোমার সাথে আমার কোনো একটা জিনিসটা বাওয়াল হয়ে গেছে, ঠিক আছে, এমন জায়গায় এবার ছেলে মারামারি করে নেবো কথার কথা, বাট আমার 5 মিনিটের মধ্যে লাইভ যেতে হয়, আমার মুডটা তো খিচে গেছে, তোমারও গেছে, ঠিক আছে, আমরা সেটা রেডিওর বাইরে মেটাবো। আর বন্ধু হিসেবে তাই কথা বলছি, আমরা কিন্তু ঝামেলা করি না মোটেও, হ্যাঁ, আমরা খুব ভালো, আমরা অ্যাকচুয়ালি কোনো ঝামেলা করি না। কিন্তু ধরো আমার এবার মাইকটা অন করতে হবে, তখন তো আই হ্যাভ টু মানে বি দেয়ার, ওই মানে ওইখানে, কারণ ও প্রান্ত থেকে রেডিওর সব থেকে বড় প্লাস যেটা আমি মনে করি, আর যে কারণে আমি রেডিও জয়েন করেছি, আমি কিন্তু জানি না যে রেডিওতে আমায় কতজন শুনছে, 1 জন, 10 জন, 100, 1000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, আমি জানি না। কিন্তু আমি রেডিওতে যখন কথা বলছি, আমি বলছি তুমি শুনছো আমায়, তুমি আমার সাথে কথা বলছো, আমি তোমার সাথে কথা বলছি। এইটা না বড্ড পার্সোনাল মিডিয়া, আমায় ওই কথাটা মাথায় রেখে শো করতে হয়। আমি যার সাথে কথা বলছি সে হয়তো ওই মুহূর্তে আমায় শোনার জন্য বসে আছে, আমার উপর একটা গুরু দায়িত্ব তার সাথে ঠিক করে কথা বলা। আমার মন খারাপ বা কি হয়েছে বাড়িতে সেটা জানার দরকার নেই ওর দরকার হয়তো আমি তার সাথে 2 মিনিট ভালো করে কথা বলবো, ওই জন্য সে আসছে, সেই মানুষটা হয়তো শুনছে আমায়, আর আমার তাকে সেটা দিতে হবে, এটা আমার মনে হয়। এবার এমন মাঝে মাঝে হয় যে আমার ধরো আমার প্রচন্ড জ্বর হয়েছে,
আমার প্রচন্ড জ্বর, হয়তো কাশি হয়েছে, সর্দি হয়েছে, আমি হয়তো কথা মানে শ্বাস ঠিক করে আসছে না, কথা বলতে গেলে কথা জড়িয়ে যাচ্ছে, আবার হাঁপাচ্ছি, সেই সব ক্ষেত্রে মাঝে মাঝে এটা করে থাকি। এটা আমার ক্ষেত্রে তো কাজ করেছে, আমি জানি না বাকিদের ক্ষেত্রে করবে কিনা। সেটা হচ্ছে যে আমি ধরো প্রচন্ড শরীর খারাপ, যেমনটা বললাম, আমি সেই দিন কি করি, আমি ফার্স্ট মাইক অন করে লিংক দেওয়ার সময় আমি এটা বলে দিই যে আজকে আমার খুব শরীর খারাপ, আমার খুব জ্বর হয়েছে, তাই কথা বলতে গিয়ে যদি আমি ফাম্বল করি আর আমি যদি থেমে যাই বা জল খাই, প্লিজ আমার সঙ্গে থাকো। এতে যেটা হয়, যারা আমায় রোজ শুনছে, একটা জিনিস তো হয় রেডিও যেমন পার্সোনাল মিডিয়াম, তারাও মনে করে আমি তাদের বাড়ির লোক, তারা আমায় ফোন করে জিজ্ঞেস করে। এতে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আরো বেশি করে কল এসছে, তুমি কি ঠিক আছো, কি হয়েছে তোমার, শরীর খারাপ কিভাবে হলো, নিজের খেয়াল রেখো। যারা সিনিয়র তারা বলে যে বৃষ্টিতে বেরোবে না, ওষুধ খাবে ঠিক করে। আচ্ছা, যারা যারা সমবয়সী, আরে ভাই ঠিক আছে, এটা হতে পারে। সো এই জিনিসটাও পেয়েছি রেডিও থেকে, মানে I'm blessed যে আমি কেয়ারনেস, Exactly, আউট অফ দ্য বক্স মানুষ হ্যাঁ, থেকে তোমার হ্যাঁ, একটা হ্যাঁ, কেয়ারনেস আসছে। আমি মনে করি যে রেডিওতে অনেস্ট থাকাটা খুব দরকার। আচ্ছা, তুমি যেমন সেটাই দেখাও, সেটা হওয়াটা খুব দরকার। So, yeah, আমি এভাবেই রেডিও করি। অ্যান্ড রেডিওতে যাদের সাথে আমার কথা হয়, যারা মানে আমার শোনেন বা মেসেজ করেন, তাদেরকে আমি পরিবারের অংশ মনে করি, তাই আমি অনেস্ট হওয়ার চেষ্টা করি। আমি নিশ্চয়ই আমার মাকে বলবো না যে আর কিচ্ছু হয়নি, হাতে কেটে গেছে, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, মা ঠাস করে চট দেবে। তো ওরকম টাইপের সিচুয়েশন, আমি রেডিওতে অনেস্ট থাকার চেষ্টা করি। So, yeah. তো দাদা, যেহেতু তুমি বললে ইন্টারভিউর সময় একটা খাস বাংলার একটা ব্যাপার এসেছিল যে তুমি কি বুঝো খাস বাংলা। আরে আচ্ছা, একটা কোশ্চেন, এটা নিয়ে একটা কোশ্চেন, যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, আমরা যেহেতু ত্রিপুরা, আমরা বেশি কনজিউম করি ওয়েস্ট বেঙ্গলের কন্টেন্ট, কিছু কিছু বাংলাদেশের একদম content। একদম একদম। তো আমরা যেহেতু জানি যে একদম শুদ্ধ বাংলাটা কিরকম হয়, কিন্তু হয়তো তোমরা ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে হয়তো সেটা প্রপারলি জানো না, কারণ সেরকম খাস বাংলার কন্টেন্ট অনেক কম রয়েছে। তো আমরা এত বুঝি না যে খাস বাংলা, কারণ অনেক টাইপের রয়েছে খাস বাংলার মধ্যে। একদম একদম একদম। তো তোমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষের কতটুকু বুঝো, যদি একটা কোশ্চেন করি? আমি খাস বাংলা বুঝি প্রথম থেকে, হ্যাঁ, মানে ভাই শিক্ষা লাইছি ভাই, কিতা কইতাছো তুমি? ইয়েস, আমি খাস বাংলা বলতে খুব একটা পারি না, আমি শিখছি এখন পর্যন্ত। আচ্ছা, আমি আই উড রিকোয়েস্ট যে তোমরা আমার সাথে খাস বাংলায় কথা বলো, সো দ্যাট আমার একটু ব্যাপারটা মানে আরো দিন দিন শিখতে পারি ভালো করে। এন্ড আমি অ্যানসারটা বাংলাতেই দিচ্ছি, আমি একটু কমফোর্টেবল হতে পারবো। আমরা কোশ্চেনটা খাস বাংলা করব, আমি আনসারটা বাংলাতে। হ প্লিজ করো, আমি তাহলে কইতে পারো আমার বাংলায়। ও ভাই, আচ্ছা, সো ইয়া, আমি খাস বাংলা বুঝি প্রথম থেকে। হ্যাঁ, কিছু শব্দ তো ডেফিনেটলি বুঝতাম না, কিন্তু বেসিক যে ব্যাপারটা, কারণ খাস বাংলা তো বাংলা মানে বাঙাল ভাষারই একটা পার্ট, রাইট? তো বাঙাল ভাষা তো আমি বুঝি, কারণ আমার বাড়ির ওদিকে অনেকেই বাঙাল ভাষায় কথা বলেন, সো আই আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি। ওই কিছু কিছু শব্দ ডেফিনেটলি বোঝা কঠিন। তো ত্রিপুরাতে এসে আমার অ্যাডজাস্ট করতে খুব একটা প্রবলেম হয়নি। আর এখানে এসে আমার ওই জাস্ট যেটা প্রবলেম হয়েছিল প্রথমে শিখতে ভাষাটা, আমি এখনো ডেইলি কিছু না কিছু শিখছি। এবার ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয় যে, যেমন কথায় কথায় হ্যাঁ বলার জায়গায় হ বলা, আমি বাড়ি গিয়ে এখন বন্ধুদের সাথে, এই তো এবার বাড়ি গেছি, আমি গিয়ে বলছি কিতা কস ভাই, হ ঠিক আছে, হ কিতা কস, এই শব্দগুলো আমি বেশি ব্যবহার করি, কারণ এখানে আমি কথাগুলো বলি তোমার সাথে অফিসে, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো এখন হয়ে গেছে, কিছু কিছু শব্দ আমার সাথে আমি ধীরে ধীরে যেহেতু শিখছি, সো আমার ভালো লাগছে ব্যাপারগুলো। কি প্রশ্ন ছিল, কোথায় এই প্রশ্নটা কি ছিল ভাই? প্রশ্নটা ছিল যে ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে ম্যাক্সিমাম, কারণ আমরা তো যেহেতু আমরা বলি যে হিন্দি, হ্যাঁ, আমরা হিন্দি কন্টেন্ট কনজিউম করি, আমরা সবাই কম বেশি হিন্দি কন্টেন্ট কনজিউম করার পরে হিন্দি ভাষাটা শিখেছি, রাইট? বাট যারা হিন্দি অডিয়েন্স মানে হিন্দি পাবলিক রয়েছে, তারা কিন্তু বাংলাটা তো নাও বুঝতে পারে, কারণ তার কাছে সেরকম নেই, তারা যে অবভিয়াসলি হিন্দি কন্টেন্ট রয়েছে, রাইট? তো সেরকম ব্যাপারে ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা কতটুকু বুঝে, সেটাই কোশ্চেনটা একটু ছিল। সেটা বাঙাল ভাষা কতটা বোঝে আমি সবার কথা জানি না, বাট মোটামুটি সবাই খানিকটা তো বুঝতেই পারে বলে আমার যতটুকু মনে হয়। একটু শুদ্ধ ভাষার এক্সটেন্ডেড পার্ট মনে হয়, যে একটা নর্মাল একটা ওয়ার্ডটাকে একটু এক্সটেন্ড করে আমরা মানে খাস বাংলা যে কথাগুলো বলি, কিছু কিছু ওয়ার্ড, সেটা তো আমার মনে হয় ডেফিনেটলি ওই ভাষার তো প্রত্যেক অঞ্চল ভিত্তিতে জায়গা বিশেষে ভাষা বদলে বদলে যায়। যেমন সিলেটে একরকম বাংলা বলা হয়। আমি এখানকারই কথা বলছি, আমার এক বন্ধুর বাড়ি কৈলাসহর। আমি যখন প্রথম কৈলাসহর গেছিলাম, আমি খাস বাংলা তো বুঝি, কোনো ব্যাপার না। আমি ফার্স্ট রিক্সাতে, আমি যেদিন মানে নিজেকে বিশাল কেউ একজন মনে করেছিলাম, যেদিন প্রথম রিক্সাতে উঠে বলেছিলাম দাদা যাইবেন নি, আই ফেল সো গুড। এন্ড উনি বলেছিলেন হজ কই যাইবেন, ঠিক আছে, আই ফেল সো গুড। মানে উনি বুঝতে পারেননি, হয়তো জানি না বুঝেছিলেন কিনা, বাট খুব ভালো করে বলতে পেরেছিলাম। এনিওয়েজ, যখন যেটা বলছিলাম যে জায়গা অনুযায়ী তো ভাষা বদলাচ্ছে,
ধর্মনগর বা কৈলাসহরের দিকে হ্যাঁ, অন্য হ্যাঁ, বাংলা, সিলেটি বলা হয় ওইদিকে। সিলেটিতে যেমন আমার বুঝতে একটু অসুবিধা হয়, বাট আমার বেসিক নিজের হ্যাঁ ডেফিনেটলি সিলেটি অনেক কঠিন বলা যায়। হ্যাঁ, তারপর নোয়াখালীর দিকের ভাষা আরো কঠিন। তো বাংলার তো বিভিন্ন মানে ধরন বা ইয়ে রয়েছে, কিন্তু বেসিক যে মানে খাস বাংলাটা যেমন একদম সহজভাবে যদি বলি বাঙাল ভাষাটার একটা রূপ, সেটাই তো। এবার সেটা আমার মনে হয় মোটামুটি সবাই বুঝতে পারে। আমার যত বন্ধু বান্ধব এখানে এসছে কলকাতা থেকে, তারা সবাই খুব ইজিলি খাস বাংলাটা বোঝে এবং তাদেরকে বোঝাতে হয় না যে কি বলা হচ্ছে। So, এত কঠিন না আমার মনে হয়। আচ্ছা, পার্টিকুলার যদি আমি কিছু ওয়ার্ড বলি, মানে আমি আমার লাইফে কয়েকটা স্টোরি বলবো, হ্যাঁ, বলো। মানে এরকম না যে মানে আমি গিয়েও মানে তোমাকে যদি পার্টিকুলার আগরতলার কিছু স্টোরি বলি যেগুলো শুনে তোমার মানে প্লিজ খাস বাংলা, হ্যাঁ খাস বাংলা পার্টিকুলার যদি কোনো ওয়ার্ড কই না, যদি শুনে তোমার ইদি কি কথা কইতাছে, এর মিনিং কিটা, প্রচন্ড হাসি, বা হয়তো মিনিংটা জানি না, তোমার প্রচন্ড হাসি পাইবো। এমন যদি আমরা খাস বাংলার মতো কয়েকটা ওয়ার্ড তোমার কই, আমিও তোমরা ভাষার মতো কয়েকটা ওয়ার্ড কমো। যদি আমার কলকাতা ফার্স্ট, আমি কারণ আমি পড়াশোনা কলকাতা করেছি, তো আমার কলকাতা যখন পড়তে গেছি, যখন এই ওয়ার্ডটি শুনছে, আমি ইদি কি কথা, আমার কাছে আমার খাস বাংলাতে মিনিং অন্যরকম, আর তোমরা ওই ওয়ার্ডে মিনিংটা সেমই ওয়ার্ড অন্যরকম। তো এমন যদি কিছু ওয়ার্ড খাস বাংলাতে কো, আমি একটা হেল্প করতেছি, যেমন আমরা ঝুল ঝুল, তো যেমন তোমরা মাকড়সার যে এগুলাকে বলো ওগুলাকে ঝোল বলে, আর আমরা মাছের ঝোল, হ্যাঁ ঝোল, এমন একটা ঝোল আছে, এমন একটা এটা দিয়ে আমি কলেজে খুব প্রবল হতাম। যখন হাসেই না তুমি প্রথম তোমার তো কিছু কিছু বেশি করে এসেই যাবে, আমার হয়েছে ওই মাছ ঝোলটা দিয়ে ঝোল। এমন যদি কিছু এক দুটা ওয়ার্ড তোমার কাছে যেটা আগরতলায় এসে না বুঝছে এই দি কি ওয়ার্ড, দেখো আমি না আমার তো আমি যেমনটা বললাম যে এই ঝোল বা ঝুল ব্যাপারটা, এটা তো আমার জন্য ইজি ছিল, আমি এটা বুঝেছিলাম। এটা আমি একটা এটা আমি দিচ্ছি আসছি। নরমালি মানুষ অন্য জায়গায় গিয়ে কি শেখে? প্রথম গালি শেখে। হ্যাঁ, গালি শেখে। আমি তো গালিটা অন স্ক্রিন দিতে পারবো না, প্রচুর শিখেছি ভাই খাস বাংলায়। ইন্টারেস্টিংলি আমি যখন শিখাইছি আমি যখন বাড়ি ফিরে আমি আমার বন্ধুদের সামনে যখন খাস বাংলায় গালিগুলো দিই, and they don't understand and I feel good। আচ্ছা, ঠিক আছে, কারণ তারা বুঝতে পারছে আমি কি বলছি, পরে একটা অন্য মানে বলে দিই। আমি তো গালিগুলো মানে আগরতলার গালিগুলো তো ক্যামেরাতে বলতে পারবো না, বাট একটা শব্দ আমি বলছি। একদিন ঘরের মধ্যে আমি আর আমার স্ত্রী রয়েছি, তো জানলাটা খোলা, সন্ধ্যের সময় জানলা খোলা থাকলে মশা ঢোকে। এবার দুজনের মধ্যে ওকে বেশি মশা কামড়ায়, হ্যাঁ, তো এবার ওকে মশা ফশা কামড়াচ্ছে, বিছানায় বসে রয়েছে, ও বলছে জানলাটা লাগাস না, বেলবা লেগে ধরছে। আমি বলছি 1 মিনিট, জানলাটা লাগাচ্ছি, বাট বেলবেলাই কি ধরছে, মানে আমাদের হাতে পায়ে টান ধরে, শিরায় টান ধরে, এরকম একটা ব্যাপার। ওকে মশা বেলবেলাই ধরছে, বলছে বেলবেলাইয়া ধরছে। আমি বলছি ঠিক আছে, ধরছে তো ধরছে, তুই ইরিটেট হচ্ছিস কেন? আমি তো বুঝতে পারছি না, বেলবেলাইয়া মানে মশা এসে ঝেঁকে ধরেছে, মানে এটা বুঝতে মানে অনেকটা সময় লেগেছিল। আচ্ছা, বেলবেলাইয়া একটা ওয়ার্ড, মানে সেটা ও নিজে বানিয়েছে, আমি জানি না এটা। বেলবেলাইয়া, ঠিক আছে। তো এই বেলবেলাইয়া ওয়ার্ডটা আমি প্রথম ওর থেকে শিখি, যেটা আমার জন্য একটু নতুন ছিল, বাট এরকম মাঝে মাঝে বাকি তো ওয়ার্ড মোটামুটি বুঝি। গালি থেকে একটা কথা আমার মনে পড়ছে, আমি একটু তোমার সাথে আমার স্টোরিটা শেয়ার করছি। প্লিজ। আমি কলকাতায় যখন পড়তাম, আমরা 4 জন একসাথে থাকতাম, ঠিক আছে। এর মধ্যে মুর্শিদাবাদের 2 ভাই ছিল। আচ্ছা। তো একজন ছিল গটিক, মানে অর্ক নাম ছিল, আমরা একটু গটিক বলে ডাকতাম, একটু হাইট কম বলে, মানে আমারও বিশাল একটা হাইট না, বাট ও আমার থেকে শর্ট। আচ্ছা, তো বুঝতেই পারছো, তো ওকে আমরা গটি বলে ডাকতাম। আর হি ইজ লাইক যে আমাদের রুমে এরকম একটা পার্সন ছিল, থাকে না গ্রুপে, ও না থাকলে মজাই হয় না, ও এরকম। তো সামথিং একটা আগরতলার গালিটা আমি অফ স্ক্রিন তোমাকে বলে দেবো। তো একদিন আমি গালিটা আমি বলছি এটা মানে কি, তো আমি ওকে বলছি এটা মানে কি, বলছি এটা মানে বাবা। আচ্ছা, বাবা। হ্যাঁ, তো এটা যে আমার উপর ব্যাকফায়ার করবে আমি বুঝতে পারিনি, ওকে এটা বলেছি। এইবার যখনই আমার বাবা আমাকে ফোন করতো, ঠিক পার্টিকুলার ওয়ার্ডটা বলতে দে ফোন করেছে তোর, বুঝতে পেরেছ? এটা আমি ওকে ট্রল করতে গিয়ে ব্যাকফায়ারটা আমার উপরে হয়ে গেছে। যখন এই পার্টিকুলার আমার বাবা ফোন করতো, ও আস্তে আস্তে আমাদের ভাই ও তোর ও ফোন করেছে, ভাই তোর ও ফোন করেছে। আর আরেকটা কথা বলছি মাঝখানে, তোমার কাটছি, আরে কাটার গিয়েছে আড্ডাই তো। আমি কলেজ থেকে মানে কলেজে যাচ্ছিলাম, যাদবপুর থাকতাম, যাদবপুর থেকে আমি গড়িয়া, আমার কলেজ ছিল প্রায় গড়িয়া সোনারপুরের মাঝখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কালবেলা বলে একটা জায়গা আছে। তো আমি যাচ্ছি, ধরো শুরু 5-6 দিনের ব্যাপার হবে কলেজে এডমিশন হওয়ার। ভাই একটা রিকোয়েস্ট, আমি আবার বলছি খাস বাংলা প্লিজ। আচ্ছা,
এই তোমার সাথে বলতে হতো, আমি হ্যাঁ, যাইতেছি এটা আমার সাথে বলতে বলতে ওর হয়ে গেছে। হ্যাঁ। তো আমি অটো দিয়ে যাইতেছি, তো যাইতে যাইতে হঠাৎ করে একটা মহিলা, ধরুন বয়স তোমার নেয় অ্যাবাউট 60 হঠাৎ করে অটো মানে যে চালাইতেছে কইছে, দাদা সাইডে বাইন দেন। আমি কি করছি, ও অটোর মধ্যে ছিল, আমি একলা, মহিলারা পেছনে, আমি কইছি শালা আমি কি করছি যে এমন কিছু করছি যে বাইন দেন। আমি রীতিমতো তারপর দেখছি অটোলাটা সাইডে দাঁড় করাইছে, টাকা নিছে, তারপর গেছে। এই কিছু ওয়ার্ড বাইন দেন, তারপর এই যেমন দরজাটা দিয়ে দে, দরজাটা দিয়ে দেয়। হ্যাঁ দরজাটা দিয়ে দেয়, দরজা যদি আমি তোমার দিয়ে দিই আমি কি লাগাবো? কিছু কিছু ওয়ার্ড আছে। হ্যাঁ, তারপর এক গাল খায়া যা, এক গাল খেয়ে নেয়। আরে গাল যদি আমি খাই নাই পরে কেমনে কি তুই যখন এই ওয়ার্ড দিছ না, আমার অনেক ট্রল হইতে হইছে, কারণ আমাদের ভাষা তো এমনই না, ট্রল করে। বাট আমিও ওই ওখানে গিয়ে এগুলো বুঝতে অসুবিধা হয়েছে। আমার যখন ট্রল করতো, আমারও তো একটা ফিডব্যাক দেওয়া লাগতো না, তো আমি এই ওয়ার্ডটিতে প্রচন্ড ভালোভাবে কয়েকটা ওয়ার্ড বাচ্ছি, তো তাদের ফিডব্যাক দেওয়া লাগতো। রাইট রাইট রাইট, না এই জিনিসটা ঠিকই বলেছে, এই জিনিসটা কিন্তু রয়েছে। এখনো দেখবো অনেকে মানে কইতাছি যে কলকাতা অনেক মানে ওই একটু এজেড লুকটা যেন কয় দাদা একটু অটোটা বাইন্দা দিয়েন, থানা করে দিয়েন, এই জিনিসটা আমি পরে বুঝছি আর কি। তো ওই জিনিসটা যেমন আমরা ঝোল টোলের ওয়ার্ডটির মতো আর কি। হ্যাঁ, এইটা কিন্তু একদম একটা পয়েন্টেই বলেছে। তবে এই ঝোল বা ঝুল এই ব্যাপারটা বুঝতে আমার এখানে অসুবিধা হয়নি খুব একটা। আর আমি তো দিন দিন যেমনটা বললাম যে নতুন নতুন ভাষা শেখার চেষ্টা করছি। খাস বাংলাটা যেদিন আমার একদম মনে হবে যে আমি ভালো করে শিখে নিয়েছি, সেদিন আমি একদিন কমপ্লিটলি শো করবো খাস বাংলা, একদম খাস বাংলা। আমি প্রথম আগরতলাতে এসে প্রথম যে মানে শব্দটা শিখেছিলাম সেটা হচ্ছে কিতাকস, সিনসমি। যা হয় আর কি, এই দুজন বন্ধু বেরোলে এইসবই হয়। এই আর কি। তারপর এবার তোমার ইউটিউব চ্যানেল নিয়ে একটু কথা বলি, কারণ আচ্ছা হ্যাঁ আচ্ছা তুই কর, আমি তো রোজ বকবক করতে থাকি, তুই কর। তো তোমার ইউটিউবে যে কন্টেন্টগুলো আমি যেগুলো ফলো করে রাখি, অবভিয়াসলি আমি কইতাম না, আমি অ্যানসার দিতাম না খাস বাংলায় না জিগাইলে। ভাই কিটা কইছি ভাই, ও বাও কি বলবাল, প্লিজ প্লিজ। আচ্ছা, তো তোমার ইউটিউবে যে কন্টেন্টগুলো তুমি আপলোড করো, বিভিন্ন স্টোরিজ, বিভিন্ন বিভিন্ন মানুষের এক্সপেরিয়েন্সের যে স্টোরিজগুলো তুমি আপলোড করো, অডিও স্টোরি, অডিও ফরম্যাটে, তো এগুলো কি তুমি ফেসবুকে আপলোড করো? ফেসবুকে আপলোড করি, বাট ফেসবুকে মানে ওই আর কি, মানে এটা মানে দুটো দু রকম জায়গা। মানে ওকে মানে তো ইউটিউব চ্যানেলের কথা বলি, মানে অ্যাকচুয়ালি ফোকাসে রাখতেছি সেই জিনিসটা। তো তোমার এইসব কন্টেন্টগুলো যদি তুমি কালেক্ট করো, তো এরকম কি তোমার লাইফে কখনো হয়েছে যে, কারণ আমি ব্যক্তিগতভাবে আমার একটা দুইটা স্টোরি নিয়ে এরকম একটা ঘটনা হয়েছে, মানে ঘটনাগুলো কিছু এরকম যে অনেকগুলো স্টোরি আছে যেগুলো নিয়ে সেটা কথার কথা আমার একটা ফ্রেন্ড, তো এর সাথে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি যাই হয়েছে না, এখন এটা আছে, এক্সিস্ট করে কি এক্সিস্ট করে না, প্যারানর্মাল এনার্জি, এটা আলাদা একটা বিষয়। বাট কিছু কিছু স্টোরি থাকে, তোমার সাথে এরকম ঘটছে কিনা, আমার সাথে ঘটছে, কিছু কিছু স্টোরি আছে, চলো এটা নিয়ে কাজ করি, এটা একটা শর্ট ফিল্ম বানাই বা একটা অডিও ফরম্যাট একটা বানাই, বাট কিছু না কিছু একটা মানে অজীব কিছুটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, তোমার সাথে কি এরকম হয়েছে? অ্যাবসলিউটলি ঘটেছে। ইভেন আমার এই যে স্টোরি টেলিং, আমি বলছি আমার একটা ঘটনা আমি বলবো, বাট তার আগে জাস্ট ছোট্ট করে বলে দিই। আমি রেডিওতে তো রাতের শোতে, আমি আপাতত রাতের শোটা করছি না, তো সেই রাতের শোতে আমি গল্প শোনাতাম, সেই সময় আমি লাভ স্টোরি শোনাতাম, ঠিক আছে। কিন্তু এই গল্প শোনানোর একটা ইচ্ছে আমার বরাবরই ছিল, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে যে গল্প শোনাবো, ইউটিউব হোক বা ফেসবুকে, সেই ইচ্ছেটা কিন্তু ছিল না। একদিন বাড়িতে এমনি আমি আর স্ত্রী বসে কথা বলছিলাম, সেই সময় আমার জীবনের গল্পটা বলছি, তো এমনি প্যারানর্মাল এইসব নিয়ে আলোচনা করছিলাম। সেই সময় একটা কথা বলতে বলতে মানে আমাদের মনে হলো ওয়াই নট রেকর্ড করি অ্যান্ড দেন উই শেয়ার ইট অন সোশ্যাল মিডিয়া। তো তারপর সেটা বেশ ভালো ভিউ হয় এবং সেখানে বিভিন্ন লোকজন কমেন্ট করে, তো তারপর থেকে আমার এই জার্নিটা শুরু হয়। যাই হোক, তো নিজের জীবনে যে ঘটনাটা আমি যদি বলি, আমার জীবনে দুখানা ঘটনাই ঘটেছে। একটা সেই যেটা শেয়ার করেছিলাম সেই সময়, আর এরপরে আরেকটা ঘটেছিল আগরতলাতে। এখানে আমি আগে যে বাড়িটাতে থাকতাম সেই বাড়ির ঘটনা, বেশ ইন্টারেস্টিং। দুপুরবেলায় আমি আমার স্ত্রী দুজনেই আছি, দুপুরবেলায় ঘরের মধ্যে একটা কোনায় প্রচন্ড বাজে গন্ধ। সেদিন ওয়েদারটা বেশ এরকম মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যে বৃষ্টিটা আসবে, এরকম একটা ওয়েদার। হাওয়া চলছে, কিন্তু বেশ হাওয়া, ঝড় হাওয়া, কিন্তু ঘরের মধ্যে জানলা দরজা সব খোলা। একটা কোনায় খুব খারাপ একটা গন্ধ, পার্টিকুলার একটা কোনায়। এবার নর্মালি কি হয়, আমরা যদি ঘরের মধ্যে ধূপ জ্বালাই or ধূপকাঠি জ্বালাই, সব ঘরে গন্ধটা ছড়িয়ে যায়, একটা জায়গায় তো থাকে না। বাট ব্যাপারটা একটা কোনাতে, গন্ধটা ওখান থেকে অন্য কোথাও যাচ্ছে না। এবার এই ব্যাপারটা বেশ আমায়
হিট করে আমি আমার স্ত্রীকে বলি যে এরকম একটা গন্ধ আমি পাচ্ছি, তো ও বলে যে না হয়তো মনের ভুল, বাট আমি পাচ্ছি, ও পাচ্ছে না। স্মেলটা তুমিই পাচ্ছ? আমি পাচ্ছি ঘরের আচ্ছা। একটা কোণায়, ঠিক আছে, খুব বাজে গন্ধ। তো যাই হোক, খুব একটা পাত্তা দিই না, ঠিক আছে থাকে যা আছে আছে, আমার ভেবে লাভ নেই। তো আমি তারপর আমরা ঘরেই ছিলাম, তো আমরা এরকম সিনেমাটা আমি দেখছি, যা হয় না আড্ডা দিচ্ছি। তো প্রায় বিকেল বিকেল হয়ে এসছে, ঝড় বৃষ্টি বোধহয় শুরু হয়েছে কি এরকম হয়তো হয়েছে, বা এরকম টাইপের একটা সিচুয়েশন। তো এবার হঠাৎ করে সন্ধে প্রায় হবে তার একটু আগে এরকম আমরা এরকম ঘরের মধ্যে, এবার যেহেতু বাইরে থেকে খুব হাওয়া আসছে, তো আমরা কি করেছিলাম, বেডরুমে দরজাটা টেনে রেখেছিলাম যাতে বাইরে থেকে, আর যেহেতু টিনের বাড়ি তো ধুমধাম আওয়াজ হতেই থাকে, দরজা টানা ছিল, আমরা ঘরের মধ্যে ছিলাম। এবার সিনেমার মধ্যে দেখছি, খুব খিদে পেয়েছে, কিছু একটা অর্ডার করবো। এবার অর্ডার করেছি, খাবার আসতে সময় লাগবে, বৃষ্টি শুরু হয়ে গেছে তখন, খাবার আসতে একটু সময় লাগবে যেহেতু বৃষ্টি হচ্ছে। তো আমরা সিনেমা দেখছি, হঠাৎ করে শুনতে পাচ্ছি যে ওই বাচ্চাদের খেলনাগুলো আছে না, টুইঙ্কল টুইঙ্কল যে মিউজিক বাজে, আমার মনে হচ্ছে অনেকক্ষণ থেকে মনে হচ্ছে যে এরকম একটা আওয়াজ আসছে কোত্থেকে। আচ্ছা, আমি ওকে বলছি আমার স্ত্রীকে যে এরকম আওয়াজ আসছে কোত্থেকে, ওইও বলছে একটা আওয়াজ আসছে। তা খুব একটা পাত্তা নেই, হয়তো পাশের বাড়ি, যেহেতু আশেপাশে বাড়ি গেছে, তাদের কোনো বাড়িতে বাচ্চা হয়তো খেলছে। তো এরকম চলছে অনেকক্ষণ ধরে আওয়াজটা পাচ্ছি, কিন্তু আওয়াজটা পরিষ্কার না, মানে ডিস্টর্টেড একটা আওয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হঠাৎ আসছে যাচ্ছে মানে আসছে আওয়াজটা হ্যাঁ হচ্ছে, কন্টিনিউ প্রায় হচ্ছে, কিন্তু খেলনার ব্যাটারি যদি শেষ হয়ে যায় আচ্ছা, তারপরেও যে একটা হ্যাঁ, ডিস্টর্টেড হ্যাঁ, আওয়াজ হয় না, ঠিক হ্যাঁ। ওই রকম আওয়াজটা, পরিষ্কার নয়। তো পরিষ্কার তো শুনতে পাচ্ছি না। তো যাই হোক, খাবারটা আসবে, তো হঠাৎ করে কারেন্ট চলে যায়। আচ্ছা, ঠিক আছে, সন্ধে হয়ে গেছে, ধুম করে কারেন্ট চলে যায়। এবার ঘরটা সব অন্ধকার, ল্যাপটপ স্ক্রিনে আলো, ফোনে ফ্ল্যাশটা জ্বালিয়েছি, এবার তখনও প্রচন্ড আওয়াজটা পাচ্ছি, আমি আর বুঝতে পারছি না আওয়াজটা আসছে কোত্থেকে। এবার আমরা দুজন মিলে ঘর থেকে বেরিয়েছি, বেরিয়ে আমার যেই সামনের ডাইনিং থেকে একটা সিঁড়ি উঠে গেছে ছাদে যাওয়ার জন্য। এবার ছাদে ওটা সিঁড়ির ঠিক পাশে হচ্ছে একটা ছোট্ট জায়গা, স্টোর, নট এক্স্যাক্টলি স্টোর রুম তো নয়, বাট ছোট্ট একটা স্পেস যেখানে জিনিসপত্র রাখা যায়। এবার আওয়াজটা ওখান থেকে পাচ্ছি, কারেন্ট চলে গেছে, আওয়াজ হচ্ছে, ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে। কি হচ্ছে, কাছে গেছি, দেখি কলিং বেলটা বাজছে। অলরেডি ভয় পেয়ে গেছি এইরকম, আর যেমনটা বললাম প্রচন্ড ডিস্টর্টেড একটা আওয়াজ, হ্যাঁ ভয় লাগছে। গেছি, কলিং বেলটা দেখছি কি হচ্ছে। এবার ও পেছনে আছে, ওরও তো ভয় লাগছে, স্বাভাবিক ভয়ের ব্যাপার, এরম তো হওয়ার কথা না, কারেন্ট নেই, কি করে কলিং বেল আছে। আর কেন ভয়ের ব্যাপার, আমার যে বিল্ডিংটা ছিল, আমি যেখানে থাকতাম, সিঁড়ি দিয়ে, তুমি তো দেখেছো, সিঁড়ি দিয়ে উঠতে হতো। তো নিচে একদম বাইরে মেন গেটের ওখানে একটা সিঁড়ি, রাস্তার উপরে উঠে আরেকটা সিঁড়ি, মানে আরেকটা গেট ভেতরে আমার ওখানে, রাইট। এবার এই যে ভেতরের গেটটা, মানে 2 নম্বর যে গেটটা, তার ভেতরে কলিং বেল। আচ্ছা, বাইরে নয় কিন্তু, মানে ওই কলিং মানে বাইরের গেটটা লাগানো, বাইরে গেটটা লাগানো, মাঝখানেরটা লাগানো, আর কলিং বেলটা তার ভেতরে, মানে সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরের সামনে কলিং বেলটা। মানে যদি কাউকে বাজাতে হয় কলিং বেল, দরজাটা খুলে আসতে হয়, আর আমি দরজা লাগিয়ে রেখেছি, কারণ উপরে কেউ আসে না, আর আসবেই বা কেন, আমার বাড়ি, মানে ভাড়া থাকি। কলিং বেলটা বাজার কোনো মানে চান্সই নেই, কেউ বাজাবে এসে, যদি না কেউ বাজায়। এবার আমি ভাবলাম হতেই পারে, হয় না শর্ট সার্কিট মাঝে মাঝে হয়ে যায়, সেই কারণে হয়তো বাজছে, ভালো কথা। তো আমি কাছে গেছি, তো আমি ওটাকে ঘুরিয়েছি, ফ্ল্যাশ চলছে, আমি ব্যাটারিগুলো বার করেছি ইয়ে থেকে, ওই মেশিনটা থেকে ব্যাটারি বার করেছি। ভাই ব্যাটারি বার করার পরে বাজছে, লেজেড বাজছে, ওটা সেম ভাবে, সেম ডিস্টর্টেড আওয়াজ বাজছে। আমার স্ত্রী পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমারও ভয়, বাট ভয় তো দেখানো যায় না। বলছি ঠিক আছে, কোনো চাপ নেই, রান্নাঘরের সামনে কাঁচিটা আছে, কাঁচিটা এনে দিয়েছে, ও ফ্ল্যাশ জ্বালিয়ে গেছে, কাঁচিটা দিয়েছে। আমি কলিং বেলটা, যেহেতু কারেন্ট নেই কি হবে, আমি কেটে দিয়েছি তারটা, দিয়ে রেখে দিয়েছি, থেমে গেছে আওয়াজটা, নামতে শুরু করেছি, আবার বাজছে। তারপর ফাইনালি এটা ব্যাটারি নেই, ওটা কাটা, ওটা বাজছে, আমি জানি না ওটা বাজছে, মানে ওটা রিজনটা তুমি এখনো জানো না? না, এবার শেষ হয়নি গল্পটা, আমি নামছি, ওটা বাজছে ভাই, ওটা কি করে বাজবে, মানে ফোনের মধ্যে, মানে ফোন বলছি, ওই কলিং বেলের মেশিনটার মধ্যে ব্যাটারি নেই, ওটা কাটা তার থেকে, কানেকশন নেই, বাজছে কি করে? সেটাই তো, মানে ভয়ে मतलब फटके हाथ में आ गया था। ছিলে কি করে ওই জায়গায় ছুটে ফুটে বৃষ্টি কি করে যাবো? এবার যাই হোক, আমি ওটা দেখাতো গার্লফ্রেন্ড, মানে ভয় পাচ্ছে, ভয় পেতে পারবে, আমি বলছি না দাঁড়াও, ওইও ভয় পাচ্ছে, আমি পাচ্ছি ডেফিনেটলি, ঘরের মধ্যে অন্ধকার, ঠিক আছে, আমি ওটা হাতে নিয়েছি,
তখনই ওর ফোনে হঠাৎ করে ফোন এসছে, হ্যাঁ খাবার দিতে এসছে, হোম ডেলিভারি, হুম। মানে অনলাইন অ্যাপ। বেজে উঠেছে, ওটা তো ভয় পেয়ে গেছি। হুম। আমি বলছি ঠিক আছে তুই দাঁড়া, আমি নিচ থেকে নিয়ে আসছি। তো আমি ওটা নিচে, বলছে না আমিও যাবো। আচ্ছা, ভয় অভিনব। স্বাভাবিক। তো আমরা দুজন মিলে এসেছি, আমার হাতে ওটা হুম, ওই মেশিনটা, হুম, তো নিয়ে ওর হাতে ওর ফোন, হুম। আমরা নিচে সিঁড়ি দিয়ে নিচে একদম নিচে এসেছি, হুম, খাবারটা নিয়েছি, আর পাশে একটা ছোট্ট ডাস্টবিনের মতো ছিল, আমি ওখানে ওটা ফেললাম। হুম, আচ্ছা, নিচে ফেলে দিয়ে- নিচে নামতে নামতে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। আমরা যখন নামছি হুম। নামছি আওয়াজটা কিন্তু হচ্ছে, হুম, হুম। যেই বাইরে এসেছি মানে জাস্ট বেরোবো দরজাগুলো, আওয়াজটা থেমে গেছে। ওটাকে বাইরে ফেললাম, হুম, ফেলে খাবারটা নিলাম, নিয়ে যখন উপরে এলাম তখন দেখি ততক্ষণে জাস্ট ঘরে ঢুকছি, কারেন্টটা চলে আসছে, ততক্ষণে মোটামুটি সব ঠিক। বাট এটার কোনো উত্তর আজ পর্যন্ত খুঁজে পাইনি, এটা কি ছিল। না, তুমি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেছো? না না, বা আমি কিচ্ছু এরকম জিজ্ঞেস করি, কিছু? তার কদিন পরে বাড়িতে ছেড়ে দিয়েছি। সেটা বেস্ট আইডিয়া, বাট বাড়িওয়ালাকে কোনো জিজ্ঞেস করে আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি, আর কিচ্ছু জিজ্ঞেস করিনি আমার। মিস্টিরিয়াস কলিং বেল? না কিচ্ছু জিজ্ঞেস কেন জিজ্ঞেস করিনি, কারণ কলিং বেলটা আজ পর্যন্ত আমি তো ব্যবহার করিনি, আর বাজার তো কোনো স্কোপই নেই। সেটাই তো, মানে যেখানে ব্যাটারি নেই, ইলেকট্রিসিটি নেই, তারপর পাচ্ছি কি করে? কারণ আমার থাকতে হবে, আমি যদি জিজ্ঞেস করি বাড়ি ঘর ছেড়ে আবার যাবো কোথায়, কারণ তার কদিন পরে আমি ছেড়ে দিয়েছিলাম, তুমি জানো। আচ্ছা, তারপর আমার কথা হচ্ছে, তারপরে রাতে একা কি করবো, বা কোনদিন একা থেকেছে এই বাড়িতে রাত্রে বেলা? হ্যাঁ মানে আমার তারপরে মনে হয়নি হঠাৎ করে কলিং বেল না, বাজছে? আমার অ্যাকচুয়ালি ভয় লাগতো, বাট আমার ব্যাপারটা কি হতো যে আমার একটা জিনিস আমি মনে করি যে যদি আমি কারো ক্ষতি না করি, কি আমার ক্ষতি করবে, এটা আমি বরাবরই মানি। কারণ আমার সাথে আগের যে ঘটনাটা ঘটেছিল, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে শুনিয়েছিলাম, সেটাতেও এইরকমই একটা ঘটনা, অলমোস্ট নট এক্স্যাক্টলি এরকম, বাট সেটার ক্ষেত্রে আমি এই অ্যান্সারটাই পেয়েছিলাম যে যদি আমি কাউকে ডিস্টার্ব না করি, সে আমায় ডিস্টার্ব করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি সেই জন্য এই ক্ষেত্রে ভয় লাগতো, ডেফিনেটলি ভয় লাগতো। ভয় তো বিশাল রাত্রেবেলা একদিন আমি ঘুমোচ্ছি ভাই ওই বাড়িটাতে, হ্যাঁ, দরজা লাগানো, এবার 1:30 2 রাতের শো করে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরতে ফিরতে 12:30 1টা, ঘুমোতে ঘুমোতে 2টো, আমি শুয়েছি, দরজাটা লাগানো মেইন গেট। এবার রাত্রেবেলা আমি চেষ্টা করতাম যাতে, ভাই ভয় তো লাগে, হ্যাঁ, আমি যাতে বাথরুম যেতে না, সবকিছু সেরে আমি বিছানায় এসে দরজাটা লাগিয়ে দিতাম বেডরুমে, লাগিয়ে শুয়ে রয়েছি। এবার যাবো কোথায়, ঠিক আছে, কারণ যেখানে থাকতাম আঙ্কেলটা ভালো হয়, তো বাড়িটা ভালো, তো যাই হোক আমি শুয়ে রয়েছি, হঠাৎ করে ওই ওপরে হয় না, মানে ওপর দিকে যে ওয়ার্ড্রোবগুলো থাকে মানে দেয়ালের সাথে লাগানো, হঠাৎ করে রাত্রেবেলা আওয়াজ পাচ্ছি, এরকম আওয়াজ। এগুলো ইঁদুর ফিঁদুর হবে। এবার টিকটিকি হাঁটলে টিকটিকির একটা পায়ের আওয়াজ হয়, থাপ 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 টিকটিকি, বাট আমার মনে হচ্ছে কেউ হাত দিয়ে পেটাচ্ছে ভেতর, হাতের বাড়ি, বড় সাইজের ইঁদুর বড় হবে। ইঁদুর ফিঁদুর নেই বাড়িতে, আরে আগত ইঁদুর আছে। চাই না, থাকলে তো ভালো, ইন্টারেস্টিং ব্যাপার। আমার বেশ খানিকক্ষণ আওয়াজ হচ্ছে, আমি মনে আমি বলছি না, আমি বলছি না সেটাই যে তো বলছি। আমি বলছি না যে এরকম কিছু হয়েছে। না, আমি এমন একটা প্র্যাকটিক্যাল মানুষ, সবকিছু রিজন আমি প্রথমে হ্যাঁ, হ্যাঁ। ভাবতে প্র্যাকটিক্যাল দিয়ে ভেবে, হ্যাঁ। যখন আমার প্র্যাকটিক্যাল দিয়ে ভাবা শেষে তখন আমার মনে হয়, বাট তারপর আমি এগুলো ভাবতে চাই না। হ্যাঁ, same. না আমি আমার ডেফিনেটলি মনে হচ্ছে ইঁদুর বা ইঁদুর ভাবিনি, টিকটিকি ভেবেছি, যে টিকটিকি লেজ দিয়ে বাড়ি মারলে ওরকম আওয়াজ হয় মাঝে মাঝে, বাট আওয়াজ যে হচ্ছে অনেকক্ষণ ধরে এরকম করে, মানে মনে হচ্ছে কেউ নক করছে আর কি, ঠিক আছে। এই আওয়াজ হতে হতে ডেফিনেটলি ভয় লাগছে, রাত হয়ে গেছে, ঘুমও পেয়েছে, কারণ সকালবেলা আবার অফিস আছে। ঠিক আছে। আমি না মনে বললাম যে মানে এই জন্য ভয়টা পেয়েছিলাম অ্যাকচুয়ালি, ট্রাস্ট মি, এই কারণে ভয়টা পেয়েছিলাম যে আমি মনে বললাম যে দেখো তুমি যেই থাকো, আমি একটু ঘুমোতে চাই, তুমি নিজের মতো থাকো, আমি জাস্ট ডিস্টার্ব করো, জাস্ট ঘুমোতে, আওয়াজ করো না। অ্যান্ড তারপরে আওয়াজটা বন্ধ হয়ে যায় লাউডলি বলেছিল না মনে মনে। তো এবার যদি আওয়াজটা হতো তাহলে ভাবতাম টিকটিকি, ভাই আওয়াজটা বন্ধ হলো কেন এখানে, তারপর নিশ্চয়ই কেউ শুনেছে মনের কথা, সেম বাড়িতে, সেম বাড়ির ঘটনা ভাই। তো বাড়িটাতে একদিন গিয়ে একটু বাড়ির মালিকের সাথে কথা বলা যায় কি, আমার একটা এখন- বিশাল ইন্টারেস্ট এখন বলে ভাড়া থাকে অন্য আর তার জন্য আমিও বলছি, যার যদি কারোর লাইফে এরকম কোন ইন্টারেস্টিং ভূতের গল্প থাকে, তুমি আর যে চোখে পাঠাতে পারো, যদি নিজে এসে না বলতে পারো, আর যদি খুব ভালো থাকো, আমার চ্যানেলে আসতে পারো, একদম সেই গল্পটা আমরা সবাই মিলে শুনবো তোমার কাছ থেকে। একটু নিজে প্রমোশন করে নিচ্ছি, মানে আরে গল্পটা please, বলার জন্য please, কারোর please, থেকে। please, একদম ঠিক আছে, তো আজকে অনেকক্ষণ আড্ডা মারতাম, প্রায় আড্ডা অনেকটা হয়ে গেছে, একটা ছুটির দিন ওকে তুলে নিয়ে চলে আরে না না, এসেছি। ছুটির দিনেই তো আড্ডাটা দেয়া যায়, এরকম ভাবে বেরিয়ে আড্ডা মারতে সহজে তো আমরা নর্মালি আমরা সারাদিন যেহেতু অফিসের কাজ করি, সেটাও আড্ডা, বাট অন্য রকমের আড্ডা। অন্যরকম। সেখানে বসের ঝাড়, প্রেশার। আর আজকে মানে এই আড্ডাটার মধ্যে একটা জিনিস হয়েছে, মানে দুজন বন্ধু বা দুজন কলিগ একসাথে মিলে গেলে যা হয়, হ্যাঁ বেচারা কথাই বলার সুযোগ পাচ্ছে না, না হ্যাঁ। আমার কথা যে যাচ্ছে না ওর কথা যে যাচ্ছে। হ্যাঁ, তো লাস্টে যদি তুই কিছু বলে এটাকে, একদম ভাই, আমাদের এই গেস্ট, আজ আমরা গেস্টের হ্যাঁ একটা রিকোয়েস্ট থাকবো তোমার, প্লিজ যে আরেকটা দিন তুমি হ্যাঁ। তোমার নিজের লাইফের একটা উইকেন্ড, একদম একটা দিন যে কোনো দিন ভাই, আমি রোজ ফ্রি। ওকে, সো একটা দিন আনতা হ্যাঁ। অনলি ফর ঘোস্ট স্টোরিজ বাই শুভ। অলরাইট, নো প্রবলেম। একদিন মানে তোমার কাছে প্রচুর অ্যাকচুয়ালি এই ব্যাপারটা নিয়ে আসে না, আমার প্রচন্ড কিউরিওসিটি, বিশাল কিউরিওসিটি,
আর এই ব্যাপারটা দেখি যার কিউরিওসিটি থাকে বেশি হেল লগে হয় না, বা হইলো আমি মানতে চাই না। আমার লাইফে এক দুটা স্টোরি আছে, বাট এটা আমি অনেক সময় অনেক লজিক দিয়ে কাটাইলি। তো এটা হয়, বাট ওই সব স্টোরি আমার শুনতেও খুব ভালো লাগে। একদিন হোক, একদিন তাহলে ফাটিয়ে আমরা শুধু ভূতের গল্প করবো। ভূতের গল্প করবো। একদম একদম। তো আজকে অনেকটা টাইম হয়ে গেছে। তো ভূতের স্টোরি থাকলে আমার কাছে কিছু কোয়ার থাকবো। হ্যাঁ, আরে 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 একদম। চলো আজকে অনেকটা টাইম হয়ে গেছে, তো সবাইকে টাটা বলি। তো আরেকবার তোমার ইউটিউব চ্যানেলটা যদি আমার followers একটু দেখতে বলে দাও। ডেফিনেটলি আমার একখানা ইউটিউব চ্যানেল রয়েছে, সোশ্যাল মিডিয়া তো ঠিক আছে, সব জায়গায় আর যে দিয়ে সার্চ করলে পাওয়া যাবে। আমার নামের স্পেলিংটা হচ্ছে JOE। সো আপনাকে জাস্ট লিখতে হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন আপনি গিয়ে সার্চ করবেন RJJOE। ইউটিউবেও সেম নামে পেয়ে যাবেন, অথবা আপনি লিখতে পারেন @গল্প উইথ জো, তাও পেয়ে যাবেন। অ্যান্ড বাস এই আর কি। আর লাস্ট তোমার টেক যদি একটা যেভাবে প্রোগ্রাম শুরু না না করো, প্রোগ্রাম না না ভালো থেকো, জল খেও, নিজের খেয়াল রেখো। আরে আমি না রেডিওতে ওই রোজ একটা কথা বলি, মানে এটা আমার আর এটা হয়ে গেছে এরকম, ওর সাথে যখন লাস্ট আমরা কথা বলে কোথাও যাই আছেন, আমি বারবার বলি ওই লাইনগুলো আরেকবার। আমি মানে রোজ যখন আমি শোটা শেষ করি, শেষ করার সময় জাস্ট একটা কথা বলি যে জানে সে পেহলে ফির ওহি বাত, নিজের খেয়াল রেখো, নিজের ফ্যামিলির খেয়াল রেখো, বেশি করে জল খেও, কোনোভাবেই নিজের বডিকে ডিহাইড্রেট হতে দেবে না, আমি সবচেয়ে ইম্পর্টেন্ট মিস মি। বাবাই। বাই।